আজকে ভিডিওতে রায়মার্টিন বর্ষবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 11 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ রামপুরহাট JL বিদ্যাভবন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। একে এক আছে, এত বড় ফলন্ত গাছটা উপড়ে পড়ল, কাদের এরূপ আক্ষেপ? এটা হচ্ছে পথ চলা পথিকদের এরূপ আক্ষেপ। একটি হচ্ছে দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা হবে, অথবা এটা হচ্ছে সাঁওতাল ব্যতীত কুর্মীরা বা অন্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ, এটা পদ্মফুল হবে। 1-3 সহজ ছাড়লেই দুপাশে কি দেখা যায়? সহজ ছাড়লেই দুপাশে মাথার ওপর দরাজ আকাশ দেখা যায়। এরপর 2 দিকে আছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 দিকে একইটা আছে, এই ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা, কোন ব্রতের কথা বলা হয়েছে? এটা হচ্ছে ভাদুলি ব্রতের কথা বলা হয়েছে। আপনজন বলতে লেখক কাদের বুঝিয়েছেন? আপনজন বলতে বলা হয়েছে যারা দূরে বাণিজ্য যেত, অর্থাৎ বাবা, ভাই, স্বামী, শ্বশুর এদের কথা বলা হয়েছে। এরপর ব্রতের তাৎপর্য রচনা অবলম্বনের লেখো। এর উত্তরটি হলো, বর্ষা শেষের দিকে গ্রামের মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। প্রাচীনকালে বাণিজ্য যাওয়া, প্রিয়জনের নিরাপদে ফিরে আসার কামনায় বাড়ির মেয়েরা এই ব্রত পালন করত। এখন সওদাগরের বাণিজ্য যাত্রা না থাকলেও ব্রতটি থেকে গেছে। এই ব্রত পালন করার সময় মেয়েরা মাটিতে আলপনা দেয়, যার মধ্যে 7 সমুদ্র, 13 নদী, নদীর চড়া, কাঁটার পর্বত যেমন থাকে তেমন থাকে, ভেলাই চড়ার চিত্র। এরপর নদীকে ডেকে স্বামী, বাবা ও ভাইয়ের জন্য ব্যগ্রতা জানিয়ে ছড়া বলে। এভাবেই মেয়েরা ভাদুলি ব্রত পালন করে থাকে। এরপর 2 দাগে হচ্ছে সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? এর উত্তরটি হলো, যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে সেই ভয়ে সরকারের লোক আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে। সেই দিন থেকে আম গাছটি হেলে পড়েছে পূর্ব দিকে। ট্রেঞ্চ খোঁড়ার ফলে আম গাছটির গোড়া একেবারে কমজোরি হয়ে গেল। লেখক এখানে একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চির রুগ্ন থেকে যায়, যতই ঠেকো দেওয়ার চেষ্টা করা হোক না কেন আম গাছটিও দুর্বল হয়ে চিররুগ্নই হয়ে গেল। এরপর 3 দিকে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 3 দিকে একে আছে শূন্যস্থান পূরণ করো। গাছের তলায়, এটা হবে হাওয়ায় ভরে কোথায় চলে নিচু। এরপরে 3 দিকে হচ্ছে স্তব্ধ শুধু চলার কথা বলা। পিঁপড়ে কবিতায় এই পংক্তিটির পরের পংক্তিটি কোনটি? এর উত্তরটি হলো, আলোর গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক হবে। এরপর 3 হচ্ছে উদাস বাতাস আছড়ে বলে, কি বলে? কে যেন কাকে চাইছে। এরপরে অথবা এটা হচ্ছে কবি চিঠি বলতে কি বুঝিয়েছেন একটি বাক্যের সাহায্যে লেখো। কবি চিঠি বলতে প্রকৃতির ডাককে বুঝিয়েছেন। এরপর 4 দিকে আছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 দিকে একে আছে ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি কি। সেথা বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? এই অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো, সেথা বলতে বালুচরকে বোঝানো হয়েছে। কবি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতায় ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ভোরের আলো সমস্ত বালুচরে ছড়িয়ে পড়ে। ভোরের মিষ্টি রোদ পড়ার ফলে বালুচর যেন ঝিকিমিকি করছে। বালুচরের সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার ফলে মনে হচ্ছে যেন ঢেউরা কলকল শব্দ করে কথা বলছে এবং বর্ষা সেই ঢেউয়ের সঙ্গে মিশে লিখছে গাংচিলের গাঙের মোড়ল হওয়ার কথা। এরপর 4-2 হচ্ছে নতুন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা। হাট কিসের প্রতীক? হাট হচ্ছে জীবননাট্যের প্রতীক।
এই অংশটি তাৎপর্য বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো, কোনো দিনের ভাঙা হাটের বুকেই আবার নতুন হাট বসে, তাই হাটের ভাঙা ও গড়া নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটি কেবল বাস্তব হাটের চিত্র নয়, বরং এর আড়ালে কবি বলতে চেয়েছেন মানব জীবনও তাই। মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিছু বছর কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। বিপরীতে তার স্থানে আসে নব মানব শিশু, অর্থাৎ মানব জীবনেও হাটের মতোই নিত্য নাটের খেলা অবরত চলতেই থাকে। এরপর 5 দিকে আছে কম বেশি 60টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 থেকে 1 আছে ওজন 250, বয়স 37। বক্তা কে? বক্তা হলো বুড়ো। কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। বুড়ো তার আঙুল দুটো দিয়ে বক্তাকে একটুখানি টিপে টিপে বলেছিল 250, অর্থাৎ বক্তার ওজন 250। বক্তা নিজের ওজনের মাপ শুনে বলেছিল তার ওজন কিছুতেই এমন হওয়া সম্ভব নয়, কারণ তার চেয়ে 1.5 বছরের ছোট পটলার ওজনই 21। তাছাড়া বক্তার বয়স 8 বছর 3 মাস, কোনোভাবেই 37 হতে পারে না। এমন কথা শুনে কাক বলে উঠেছিল, আমাদের হিসাব অন্যরকম এবং তাদের হিসাব অন্যরকম। এরপর 5 থেকে 2 আছে ছাগল তার বক্তৃতায় কি বলেছিল নিজের নাম সম্পর্কে। এর উত্তরটি হলো, ছাগলটি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তার বক্তব্য প্রকাশ করেন। প্রথমে সে তার গলা ঝুলানো সার্টিফিকেটের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলে তার নাম ব্যাকরণ সিং এবং কেন তার এরূপ নাম তাও বলে। সে খুব চমৎকার ব্যয় করতে পারে বলে তার নাম ব্যাকরণ এবং তার মাথায় সিং থাকায় তার পদবী সিং। তাছাড়া সে তার উপাধি প্রসঙ্গে বলে বিয়ে অর্থ হলো ব্যয়। সে একজন খাদ্য বিশারদ, কারণ নানা শ্রেণীর খাদ্য সে চেটে দেখেছে। এরপর 5 থেকে 3 আছে একটা চমৎকার গল্প বলবো। বক্তাকে? বক্তা কি বলেছিল? এর উত্তরটি হলো, আলোচ্য উক্তিটির বক্তা হলেন উধবুড়ো। বক্তা বলেছিল বড় মন্ত্রী রাজকন্যা গুলিসুতো খেয়ে ফেলেছে, কেউ কিছুই জানে না। এমন সময় ঘুমোতে ঘুমোতে রাক্ষসটা হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গেল। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট চলছে। এমন সময় হঠাৎ করে রাজা বলে ওঠেন, পক্ষীরাজ হলে তার ল্যাজ নেই কেন? রাজার কথা শুনে পাত্রমিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বলতে থাকে ল্যাজ কি হলো? এর জবাব দিতে না পেরে সবাই সুরসুর করে পালাতে লাগলো। এই গল্প উধবুড়ো কথককে বলেছিল। এরপর 6 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 5টি। 6 দাগে 1 আছে সমাচারিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ লেখো। প্রথমে এটা হচ্ছে কুল, কয়সৌকার ল কুল, কুল মানে এটা বংশ হবে, আর কয়দেহুকার ল কুল, কুল মানে এটা হচ্ছে তট হবে। 6 দাগে 1 2 যেটা আছে সু দন্তেশ্বর সুকার র সুর, সুর মানে এটা দেবতা, তালবেশয় দীর্ঘকার র এটা সুর মানে বীর। এরপর 6 দাগে 2তে আছে এদের মধ্যে কোনটি তৎসম অনুসর্গ নয়? এটা হবে বিনা হবে। 6 থেকে 3 আছে পদান্তর করো। 6 থেকে 3 1 হচ্ছে অক্ষর থেকে আক্ষরিক। 6 থেকে 3 2 হচ্ছে উচ্চারণ থেকে উচ্চার্য। এরপর 6 থেকে 4 হচ্ছে উপসর্গের অপর নাম কি? উপসর্গের অপর নাম হলো আদ্যপ্রত্যয়। 6 থেকে 5 হচ্ছে দর উপসর্গ যোগে দুটি শব্দ রচনা করো। দর উপসর্গ যোগে দুটি শব্দ হলো দর দালান, দর পাট্টা। এরপর 6 থেকে 6 হচ্ছে বিভক্তি ও অনুসর্গের প্রধান পার্থক্য কি? বিভক্তি ও অনুসর্গ দুটি মূলত শব্দ বা পদের পরে বসে, কিন্তু বিভক্তি হলো মূলত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ জাতীয় শব্দখণ্ড এবং অনুসর্গ হলো সম্পূর্ণ একটি শব্দ। রা, দের, দিগ ইত্যাদি হলো বিভক্তি এবং দিকে, দিয়ে, কাছে ইত্যাদি হলো অনুসর্গ। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 11 দাগের রামপুরহাট JL বিদ্যা ভবন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।